আর কতদিন এভাবে বসে বসে দিন কাটাবে তুমি? নতুন কোনো কাজে কি যেতে হবে না? সে তো যাব, কিন্তু কি কাজে যাব সেটাই তো বুঝতে পারছি না। যে কাজে যাচ্ছি সে কাজে কিছু না কিছু ক্ষতি হচ্ছে। তা তো হবেই। অনেক জায়গার কাজ যদি তুমি অন্য জায়গায় করো তবে কি আর কাজ ভালো হবে? একটা কাজ তুমি ঠিক মতো করছো না। বউ, তুমি তো রাগ করছো, কিন্তু বিশ্বাস করো, আমি ভালো করেই কাজ করার চেষ্টা করি। তারপরে কিভাবে যেন ভুল হয়ে যায়। তুমি কিভাবে কি করবে সে আমি জানি না, তবে এবার তুমি নতুন কাজে গিয়ে যদি ঠিকভাবে কিছু করতে না পারো তবে আমি আর তোমার সংসারে থাকবো না। এমন কথা বলো না বউ। বললাম তো আমি ঠিকভাবে কাজ করব, কিন্তু এবার আমি কি কাজ করব তাই বলো তো। সেদিন শুনলাম জমিদার নাকি তার গরুর গোয়ালের জন্য একজন মানুষ খুঁজছেন। তুমি তাহলে সেখানেই যাও, ও কাজ অত কঠিন কিছু না। ঠিক আছে বউ, আমি তাহলে তাই যাচ্ছি। আজ কদিন থেকে আমার এই গোয়ালের জন্য একটা লোক খুঁজছি, পাচ্ছি না। অথচ গ্রামে কত মানুষ, আর আমি কিনা গোয়ালের জন্য একটা লোক খুঁজে পাচ্ছি না। আর আপনাকে মানুষ খুঁজে হয়রান হতে হবে না কর্তা, আমি চলে এসেছি। তুই কি? আগে তো কখনো দেখিনি। আমি এই গ্রামেরই একজন। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি। আপনার নাকি একজন লোক দরকার, সে শুনেই ছুটে এলাম কাজে। আপনি আমাদের জমিদার বলে কথা। সে ভালো করেছিস। সত্যি আমি একজন মানুষ খুঁজে খুঁজে একেবারে হয়রান হয়ে গেছি। তা কাজ ঠিকঠাক করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, একদম পারবো। কাজ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু মুখ দিয়ে বলবেন আর আমি করে দেব। তা ভালো। তবে শোন, আমার ওপাশে দুটি পুকুর আছে, একটিতে গোবর ফেলা হয়। তুই গোয়ালের সব গোবর নিয়ে সেখানে ফেলবি, কেমন? এখনকার মতো তাহলে কি ওই কাজটাই কর, তারপর অন্য কাজ বলে দিচ্ছি। ঠিক আছে কর্তা, আমি এখনই গিয়ে সব কাজ করছি। আপনি কোনো চিন্তা করবেন না। এই যে, এদিকে আমার গোয়াল, আর আমার বাড়ির পেছন দিকে দুটি ডোবা, সেখানেই গোবর নিয়ে ফেলবি। আচ্ছা কর্তা। ও বাবা, কর্তার কত বড় গোয়াল, কত বড় বড় গরু। কর্তার অনেক টাকা পয়সা মনে হয়। তা যাই, এবার আমার কাজ করি, সব গোবর এই ঝুড়িতে তুলি। বাবারে বাবা, গোবরে কি ওজন! এই পুকুরে কেমন সব নোংরা, আর এই পুকুরটাতে কি সুন্দর রঙিন মাছ। আমি এক কাজ করি, এই রঙিন মাছের পুকুরে গোবর ফেলে দিই। তাহলে এই মাছগুলো এই গোবর খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর কর্তাও খুশি হয়ে যাবে। বউ বলে আমার নাকি বুদ্ধি নেই, কিন্তু আমার যে কত বুদ্ধি তা বউ জানেই না। এই তো ফেলা হয়ে গেছে। এবার যাই কর্তার কাছে, দেখি আবার কি কাজ বলে। কর্তা, কর্তা, আমার কাজ হয়ে গেছে। এরপর কি করতে হবে বলুন। আরে, এত তাড়াতাড়ি তোর সব গোবর ফেলা হয়ে গেছে? খুব তো কাজের ছেলে তুই দেখছি। হ্যাঁ কর্তা, আমি তো বলেছিলাম আপনি শুধু আমাকে কাজের কথা বলবেন, আমি সাথে সাথে সব কাজ করে দেব। কর্তা মশাই, সর্বনাশ হয়ে গেছে। আবার কি হলো? কে যেন আপনার শখের রঙিন মাছের পুকুরে গোবর ফেলেছে। কি? কার এত বড় সাহস? এই, আজ তো তোর গোবর ফেলার কথা ছিল, কোথায় গোবর ফেলেছিস তুই? কর্তা, আমি ভালো বুঝে ওখানে ফেলেছি, যাতে মাছগুলো গোবর খেয়ে তাড়াতাড়ি বড় হতে পারে। তবে রে বেটা, তোর আজ রক্ষে নেই। তুই আমার শখের মাছগুলোতে গোবর দিয়েছিস। এই বেটা লেঠেল, দাঁড়িয়ে দেখছিস কি? ধর ওকে। বাঁচতে চাইলে দৌড়ে পালা রবি। এই তারা বলছি, তারা পড়তে বললে তোকে আস্ত রাখবো না বলে দিলাম। তারা বলছি। আরো জোরে ছুট লাগা, লেঠেল ধরতে পারে জ্যান্ত পুঁতে রাখবে। থাম বলছি, থাম। আর দৌড়াতে পারছি না, হাঁপিয়ে গেছি। এবার ফিরে যাই, জমিদারকে গিয়ে বলবো মেরে তাড়িয়ে দিয়েছি। বউ, একটু পানি দাও বউ, অনেক হাঁপিয়ে গেছি আমি। এই নাও পানি, কিন্তু তুমি এত হাঁপিয়ে গেছো কেন?
আর বলো না বউ, জমিদারের লেঠেল এমন তাড়া করেছে, দৌড়ে একদম হাঁপিয়ে গেছি। বেটা খাটাস একটা। তা জমিদারের লেঠেল তোমাকে তাড়া করেছে কেন? আবার কি করেছো তুমি? বিশ্বাস করো বউ, আমার কোনো দোষ ছিল না। আমি ভালো বুঝে জমিদারের রঙিন মাছের পুকুরে গোবর ফেলেছিলাম, যাতে মাছগুলো তাড়াতাড়ি বড় হয়। আর জমিদার সেটা না বুঝেই তার লেঠেলকে বলল আমাকে ধরে আনতে। আমিও তাই প্রাণ ভয়ে দৌড় লাগিয়েছি। এখানে আমার কি দোষ বলো? না, তোমার কেন দোষ হতে যাবে? দোষ হলো আমার কপালের। তুমি আর কতবার এমন করবে বলো তো? আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব। বউ, এই বউ, তুমি এমন করো না বউ। এই শেষ, আর কখনো এমন হবে না। তুমি মিলিয়ে নিও, আমি কাল সকালে আবার নতুন কাজে যাব। তুমি দেখবে এবার আর কোনো ভুল হবে না। কাল যদি তুমি ঠিকমতো কাজ করতে না পারো, তবে কিন্তু আমাকে আর আটকে রাখতে পারবে না। ঠিক আছে বউ, এবার আমার ভুল হলে তুমি যা বলবে তাই হবে। মনে আছে তো কি বলেছিলি? খুব আছে, যাচ্ছি কাজে আমি। তা কার কাছে কাজে যাচ্ছো? আজ শামসুল চাচার বাড়ি যাব। তার অনেক জমি, এই গ্রামের সবচেয়ে বড় কৃষক তিনি। আর তিনি আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন। বাবা বেঁচে থাকতে মাঝে মধ্যে আমাদের বাড়িতেও আসতেন। ওখানে গেলে আমি একটা কাজ ঠিক পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তাই যাও। তবে সাবধান, আজ যদি কোনো ভুল হয় তবে আমি কিন্তু আর তোমার বাড়িতে থাকবো না। ঠিক আছে, তুমি দেখো, আজ কোনো ভুলই করব না আমি। কোনো ভালো জিনিস আমি নষ্ট করব না। আজ খুব সাবধানে কাজ করতে হবে, না হলে বউ আমার বাপের বাড়ি চলে যাবে। তখন আমি কার কাছে থাকবো? বউ ছাড়া তো কেউ নেই আমার। তাই আজ আর কোনো ভুল করা যাবে না। একই দেখছি আমি। তা বাবা, রবি কেমন আছো তুমি? এতদিনে তোমার চাচার কথা মনে পড়লো বুঝি? না না চাচা, প্রায়ই মনে পড়ে, তবে আসা হয় না। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এসো বসো, একটু গল্প করি। এতদিন বাদে তুমি আমার বাড়িতে এসেছো। না চাচা, আমি গল্প করতে আসিনি। আমি এসেছি আপনার কাছে একটা কাজ চাইতে। কাজ ঠিকমতো না করলে আমার বউ বলেছে সে বাপের বাড়ি চলে যাবে। আপনি আমাকে একটা কাজ দিন চাচা, পরে না হয় আমি আপনার সাথে গল্প করব। ও, এই কথা। ঠিক আছে, তাহলে করো কাজ। আমারও একজন লোক দরকার ছিল। ভালোই হলো তুমি এসেছো। আমি জানতাম আপনি আমায় কাজ দেবেন। তুমি তো জানো উত্তর পাড়ের সব জমি আমার। সেখানে ধান পাকা শুরু হয়ে গেছে। তুমি তাহলে গিয়ে ধান কাটতে শুরু করে দাও। আমি দুপুরে তোমার জন্য খাবার নিয়ে যাব। ঠিক আছে চাচা, আমি তাহলে যাচ্ছি। আরে বাহ, চাচার কত জমি, কত ধান! কোনগুলো কাটবো আমি সেটাই তো ভেবে পাচ্ছি না। বউ তো বলেছিল ভালো জিনিস নষ্ট না করতে। তাহলে এক কাজ করি, এই ভালো পাকা ধান না কেটে এই কাঁচা ধানগুলো কাটি, তাহলেই হবে। তাই আর শামসুল চাচাও রাগ করবে না। এই তো একটু একটু করে আমার বুদ্ধি খোলা শুরু হয়ে গেছে। এবার আর ভুল হবে না আমার। যাই, কাটা শুরু করি তাহলে এবার। অনেক বেলা হয়ে গেছে। ছেলেটা এতদিন পর আমার বাড়ি এসেছে। একটু বসে গল্পও করতে পারলাম না, একটু কিছু খাওয়াতেও পারলাম না। আবার এই রোদে কাজ করছে অনেক সময় ধরে। যাই খাবার নিয়ে এবার, আর দেরি করা ঠিক হবে না। আরে বাহ, আমি তো খুব তাড়াতাড়ি কাজ করতে পারি। এটুকু সময়ের মধ্যে কেমন সব কাঁচা ধান কেটে ফেলেছি। শামসুল চাচা এসে একদম খুশি হয়ে যাবে। আরে, এ কি করেছো তুমি? আমি জানতাম চাচা আপনি আমার কাজ থেকে অবাক হয়ে যাবেন। আপনি ভাবছেন এত তাড়াতাড়ি কি করে আমি কাজ করলাম। চাচা, আমি সব কাজই পারি। কেমন কাজ করেছো সে তো নিজের চোখে দেখছি। তোমার বাপের সব শেষ করে এখন এসে আমারটা ধরেছো। বেটা গর্দব, এমন কাঁচা ধান কেউ কাটে? আমি কি এমন করেছি চাচা যে আপনি এভাবে বলছেন? দেখুন আপনি, আপনার একটা ভালো ধান আমি নষ্ট করিনি, তাও এভাবে আমাকে বকছেন। আরেকটাও কথা বলবে না তুমি। এখনই চলে যাও এখান থেকে। তুমি আমার বন্ধুর ছেলে বলে কিছুই বললাম না তোমাকে। তা না হলে দেখতে কি করি। তাই বলছি, আর দেরি না করে এখনই আমার চোখের সামনে থেকে চলে যাও। আজ কোন মুখ নিয়ে বাড়ি যাব আমি? না,
আমার আর বাড়ি যাওয়ার কোনো মুখ নেই। আমি আর বাড়ি যাব না। বাড়ি গেলে বউয়ের কথা শুনতে হবে। বউ আবার সেই বাড়ি যেতে চাইবে, আবার বউয়ের হাত পায়ে ধরতে হবে। আমি এমন একটা মানুষ হয়েছি, সব বুঝেও যেন কিছুই বুঝি না। আমার এই মুখ আমি আর বউকে দেখাবো না। তার থেকে আমার যেদিকে দু চোখ যায় চলে যাব। হাঁটতে হাঁটতে অনেক গভীর জঙ্গলে চলে এসেছি মনে হচ্ছে। এবার কি হবে তাই ভেবে পাচ্ছি না। জঙ্গলে তো অনেক হিংস্র পশু থাকে। এবার কি হবে আমার? ধুর, কিসব ভাবছি। যা হয় হবে। আমার আর বেঁচে থেকে বা কি লাভ? দূরে ওটা মনে হচ্ছে একটা ঘর। দেখি তো গিয়ে ওই জঙ্গলে কে থাকে। কেউ কে আছেন? কেউ আছেন এখানে? কে? আমার উঠোনে কে এসেছে? আমি বুড়িমা। আমার নাম রবি। তা তুই এই গভীর জঙ্গলে কেন এসেছিস? এখানে তো তেমন কেউ আসে না। সে আমার কপাল বুড়িমা। আমি যে কাজে যাই ভুল করে ফেলি। আমায় দিয়ে কোনো কাজ হয় না। বউও সেই নিয়ে অনেক কথা শোনায়। তাই মনের দুঃখে এই জঙ্গলে চলে এসেছি। আমি আর ফিরে যাব না। সে দেখা যাবে। তুই এখন একটু আমার একটা কাজ করে দে দেখি। কি কাজ? একটু সামনে গিয়ে দেখবি এক গাভী আর বাছুর ঘাস খাচ্ছে। তুই ওদেরকে নিয়ে আসবি। আমি এখনই নিয়ে আসছি। ওই তো একটা গাভী আর বাছুর। যাই, ওদের নিয়ে আসি। বুড়িমা, এই যে তোমার গাভী আর বাছুর নিয়ে এসেছি। খুব ভালো করেছিস। একটা কথা বলতো, তোর বউয়ের কথা কি তোর একটুও মনে পড়ছে না? সে তো আমার খুব মনে পড়ছে, কিন্তু কি আর করব বলো। শোন, এই গাভী কোনো সাধারণ গাভী নয়। এটা একটা জাদুর গাভী। আর তোকে আমি এটা আনতে পাঠিয়েছিলাম কেন জানিস? এই গাভীকে ওই মাঠে শুধু তারাই দেখতে পাবে যারা সৎ আর সরল। তুই এই গাভী দেখতে পেয়েছিস আর নিয়ে আসতে পেরেছিস, মানে তুই খুবই সরল। এই গাভী আর বাছুর নিয়ে বাড়ি ফিরে যা। দেখবি তোর আর কষ্ট থাকবে না, আর তোর বউ আর তোকে কথা শোনাবে না। এই গাভী নিয়ে আমি কি করব বুড়িমা? এই গাভী প্রতিদিন অনেক দুধ দেবে। তুই সেই দুধ সততার সাথে বিক্রি করবি। দেখবি তোর সব অভাব দূর হয়ে গেছে। তুই বড়লোক হয়ে যাবি। তবে একটি কথা মনে রাখবি, এই গাভীর দুধ দোয়ানোর সময় যখনই এই বাছুরটি খেতে আসবে, ওকে খেতে দিবি। আর এই বাছুরকে কখনো বেঁধে রাখবি না। আমার কথা কিন্তু মনে রাখবি। ঠিক আছে বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এবার আসি। যা, ভালো থাকিস। সে কোন সকালে গেছি, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাড়ি ফিরে আসছে না। আমার বকাটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। হয়তো আজও কোনো ভুল করেছি, তাই আর ভয়ে বাড়ি ফিরছি না। না, যাই করুক আর কখনো কিছু বলবো না। আজ আসুক, বুঝিয়ে বলবো সব। আর আমাকে ভয় পেতে হবে না তার। বউ, বউ, কোথায় গেলে? একবার এদিকে এসো। এসেছো তুমি? এত সময় কোথায় ছিলে? আরে গাবি পেলে কোথায় তুমি? রবি তার বউকে সব কথা বলল। আচ্ছা, গাবিটা কি সুন্দর। ওর নাম রাখলাম আমি ধবলি। বউ, এবার চলো, গাভীর দুধ দোয়াতে যাই। বউ, তুমি দুধ দোয়াও। ঠিক আছে, বালতিটা এনে দাও। আরে বাহ, কত দুধ হলো! তাই তো দেখছি, বাছুরটা চলে এসেছে। এবার তাহলে ওঠো, আর দোয়াতে হবে না। আমাদের খাওয়ার জন্য একটু রেখে বাকি দুধ বাজারে নিয়ে বিক্রি করে এসো। এরপর রবি বাকি দুধ নিয়ে বাজারে বিক্রি করলো।
এভাবে প্রতিদিন সে দুধ বিক্রি করে বেশ টাকা আয় করছিল। কিন্তু কিছুদিন না যেতে এটা চোখে পড়লো তার গ্রামের হারুন চোরের। এই বোকা রবি হঠাৎ প্রতিদিন এত দুধ বিক্রি করছে, মানে তোর বাড়ি নিশ্চয়ই গাভী আছে। আর একটা গাভীতে এত দুধ দেবে না, তার মানে বেশ কটা গাভী আছে। যে করেই হোক আমাকে ওই গাভীগুলো চুরি করতে হবে। তার আগে একবার দিনের বেলা চুপি চুপি দেখতে হবে কোথায় ওগুলো রাখে আর কটা গাভী। বউ দেখো, আজ আরো বেশি টাকা আয় হয়েছে। দিন দিন আমাদের ধবলির দুধের চাহিদা বাড়ার উপরে আছে। লোকে বেশি দাম দিয়ে হলে দুধ নিয়ে যায়। উপরওয়ালা আমাদের উপর এভাবে মুখ তুলে চাইবেন এই আমি কল্পনাও করিনি। আরে এদের তো মাত্র একটা গাভী, তাতে এত দুধ হয়। আমাকে যে করেই হোক এই গাভী চুরি করতে হবে। আজ রাতে এই কাজ আমি শেষ করব। ধবলি, তাড়াতাড়ি খা, রাত হয়ে গেল যে। তোর খাওয়া শেষ হলে ঘরে যাব আমি। ওটুকুও একাই খেতে পারবে। তুমি এবার চলে এসো বউ। থাক ধবলি, আমি তাহলে এবার যাই। বেশ রাত হয়ে গেছে আর ওরা ঘুমিয়েছেও এখন। এই সুযোগ আমার, গাভী আর বাছুরটাকে নিয়ে কেটে পড়ি। চল তোরা, তাড়াতাড়ি চল। কাল সকালে তোরা আমাকে দুধ দিবি আর আমি বাজারে নিয়ে বিক্রি করবো। হি 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 হি। একই সর্বনাশ হলো আমাদের। কোথায় গেলি? শিগগিরই এদিকে এসো। কি হয়েছে বউ? দেখো, গোয়ালে ধবলি আর বাছুর নেই। কেউ হয়তো ওদের চুরি করে নিয়ে গেছে। হে আল্লাহ, সবে একটু সুখের মুখ দেখতে শুরু করেছি, তুমি কেন আমাদের সাথে এমন করলে? আমাদের ধবলিকে তুমি ফিরিয়ে দাও। এবার আমি দুধ দুয়াবো। বাহ, কত দুধ! তাই তো বেটা রবি এত তাড়াতাড়ি বড়লোক হয়ে যাচ্ছিল। এবার আমিও বড়লোক হয়ে যাব। এই বাছুরটা আবার চলে এলো কেন? তারা আগে তোকে বেঁধে রাখি। বাছুরটাকে বাঁধতেই ধবলি একটি সিংহের রূপ ধারণ করে হারুন চোরের উপর আক্রমণ করে। হারুন প্রাণ ভয়ে ছুটে পালায়। আর কেঁদো না বউ, আমাদের ভাগ্যে থাকলে ধবলি ঠিকই ফিরে আসবে। তখনই হাম্বা ডেকে ধবলি আর তার বাছুর বাড়ির ভেতর ঢুকে। তাদের পেয়ে রবি আর নূরজাহান খুশিতে আত্মহারা হয়ে যায়। এসেছি, এসেছি আমাদের ধবলি। কোথায় গিয়েছিলি তোরা? আর কখনো এভাবে আমাদের ছেড়ে যাস না তোরা। এবার কান্না থামিয়ে হাসি মুখে ওদের খেতে দাও বউ।